দেশের ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি এখন কেমন চলছে? আমরা একটা কঠিন সময় অতিক্রম করছি। জ্বালানি নিরাপত্তা যে বিঘ্নিত হয়েছে সেটা আমাদের সবচেয়ে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। হিউজ ইনক্রিজ ইন ডেট সার্ভিসিং কস্ট, এটা তো বিয়ার করা খুব কঠিন হয়ে গেছে। ইন্টারেস্ট রেটটাকে যৌক্তিক পর্যায়ে আনতে হবে। যৌক্তিক পর্যায়টা আপনারা কত মনে করেন? আমি মনে করি 10 ইজ রিজনেবল। অধিকাংশ ব্যবসায়ী যে ভালো নেই, এর প্রতিফলন দেখা যাচ্ছে ব্যাংকের এনপিএল বাড়ছে। এর মধ্যে আসলে তাহলে ব্যবসা বাণিজ্য আপনারা কিভাবে চালাচ্ছেন? কিভাবে চালাচ্ছি আল্লাহ ছাড়া কেউ বলতে পারেন না। জব কার্ড হচ্ছে কি সেক্ষেত্রে? হ্যাঁ, জব কার্ড। বড় কনস্ট্রাকশন ফার্ম আপনারা, এই সেক্টরটার এখন কি অবস্থা? অনেক কোম্পানি যাদের ডেট রয়েছে তারা কিন্তু মোস্ট অফ দ্য কোম্পানি হ্যাজ ডেট। ব্যাংকিং সেক্টরের ওভার দ্য ইয়ার্স বাংলাদেশে এত খারাপ অবস্থা হলো কেন? এইটার জন্য তো কোনো ব্যবসায়ী দায়ী না। ইট ওয়াজ ডান বাই দ্য গভর্নমেন্ট। নতুন একটা সরকার আসছে বিএনপির নেতৃত্বে, আপনারা আসলে কি সিগন্যাল পাচ্ছেন? সরকারের সদিচ্ছা রয়েছে। আপনি তিনটা পরামর্শ ফাইন্যান্স মিনিস্টারকে দিতে চান, কি দিবেন তিনটা পরামর্শ? প্রথম প্রশ্ন হচ্ছে ট্যাক্সের নেট বাড়াতে। উই ওয়ান্ট টু সার্ভাইভ নাও। আমরা চিন্তা করছি না যে আমরা এখন এক্সপ্যান্ড করব। সমৃদ্ধির এই অগ্রযাত্রায় ভালো রেখেছি গ্রাহককে, ভালো রেখেছি অর্থনীতিকে, ভালো রেখেছি বাংলাদেশকে। কারণ ভালো ব্যাংক মানেই যমুনা ব্যাংক। প্রিয় দর্শক, যমুনা ব্যাংক প্রেজেন্স টিভিএস কর্পোরেট টক্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাজ্জাদুর রহমান। দর্শক, আমাদের এই পর্বে আমরা যে কর্পোরেট সেক্টর এবং ব্যবসা বাণিজ্য এগুলো নিয়ে আলোচনা করি, এবং আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে আছেন মীর নাসির হোসেন, এফবিসিসি এর সাবেক প্রেসিডেন্ট এবং মীর গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ম্যানেজিং ডিরেক্টর। আমরা জানি যে এই মীর গ্রুপ এদের কনস্ট্রাকশন, সিরামিক্স সহ আরও বিভিন্ন সেক্টরে তাদের এক্সপোজার আছে, টেলিকম, তো আইটি সেক্টর, তো এগুলো নিয়ে দর্শক আলোচনা করব। এবং যেহেতু মীর নাসির হোসেন এফবিসিসি এর সাবেক প্রেসিডেন্ট, ওভারঅল বাংলাদেশের ব্যবসা বাণিজ্য সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং আপনাদের সাথে শেয়ার করব। সো নাসির ভাই, আপনাকে স্বাগতম টিভিএসে। থ্যাংক ইউ যে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনার অনেক ব্যস্ততা সত্ত্বেও। সো নাসির ভাই, আমরা যদি একটু শুরু করি, যে ধরেন বেসিক্যালি 1.5 বছর একটা ইন্টারিম পিরিয়ড গেল আমাদের, তো তখন আমরা জানি যে ব্যবসা বাণিজ্য খুব একটা স্লো ডাউন ছিল। দেন একটা নির্বাচিত সরকার আসলো, তারপরে যুদ্ধ পরিস্থিতি। তো আপনারা যদি বলি যে ওভারঅল আসলে দেশের ব্যবসা বাণিজ্যর পরিস্থিতি এখন কেমন চলছে? এক লাইনে যদি বলি যে আমরা একটা কঠিন সময় অতিক্রম করছি। আচ্ছা। আর যদি ব্রডলি বলি কেন, সেটা হচ্ছিল যে আমাদের মূল যে উপাদানটা ছিল সেটা হলো গ্যাস। রাইট। গ্যাস দীর্ঘদিন ধরে আমরা ঠিকমতো পাচ্ছি না। লাস্ট পলিটিক্যাল গভর্নমেন্টের সময় 100% বাড়ানো হয়েছে, ওভারঅল 286% বাড়ানো, গ্যাসের ট্যারিফ, ইন্ডাস্ট্রিয়াল গ্যাসের ট্যারিফ। রাইট। তো কিন্তু নিরবিচ্ছিন্ন গ্যাস আমরা পাইনি। তখন থেকে কিন্তু আমরা লিম্পিং করছি, এবং এখন যে অবস্থা হয়েছে যে সেটা লিগেসি হিসাবে চলে আসছে, এবং প্রায় 35% আমাদের নির্ভরশীলতা চলো এলএনজির উপরে। তো এলএনজি তো ইম্পোর্টের একটা কতগুলি আছে। তারপর আমাদের প্ল্যাটফর্ম ইস্যু রয়েছে, যে মাত্র 2টা দিয়ে কনভার্সন প্ল্যান্ট দিয়ে আমরা তো ডিম্যান্ড মিট আপ করতে পারছি না। তো এটা আরো ঘনীভূত হচ্ছে, কারণ এক্সপ্যান্ড করছে, তো স্লোলি করলেও চাহিদা বাড়ছে কিন্তু সাপ্লাইটা ওইভাবে বাড়ছে না। এখন কি পরিস্থিতি আরেকটু ডিফিকাল্ট? এই যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি। হ্যাঁ, মধ্যপ্রাচ্যের যুদ্ধতে আমি আসছি আর কি। তো এই সরকার আসার পরে এদের সৃষ্ট না, এটা ছিল লিগাসি 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে হঠাৎ করে মিডল ইস্টের ওয়ার হতে জ্বালানি তো সারা পৃথিবীতে টালমাটাল অবস্থা হয়ে গেছে। তো সেটার ইম্প্যাক্ট তো আমাদের উপর পড়েছে। আপনার যদিও গ্যাসের দাম এখনো সরকার বৃদ্ধি করেনি, বিদ্যুতের দামটা বাড়িয়েছে না, এখনো বাড়ায়নি, কিন্তু ওটা বাড়ানোর প্রক্রিয়ার মধ্যে আছে। হ্যাঁ, বিদ্যুৎটা বাড়ায়নি, তেলের দামটা বাড়িয়েছে। তো এইখানে সরকার কিন্তু ভর্তুকি দিয়ে হলো জনগণের স্বার্থে আপনি বেশ কিছুদিন সাপ্লাই দিয়ে তারপর কিন্তু দামটা বাড়িয়েছে। এখন তো রাস্তায় সেই লম্বা লাইনটা দেখা যায় না। তো আমাদের এই জ্বালানি নিরাপত্তা যে বিঘ্নিত হয়েছে সেটা আমাদের সবচেয়ে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। কারণ তার জন্য কিন্তু আমাদের
এমপ্লয়মেন্ট সংকুচিত হচ্ছে, কর্মসংস্থান সংকুচিত হয়েছে। রাইট। তারপরে বড় হিসেবে যেটা আরও এসছে সেটা হচ্ছিল ব্যাংকের ইন্টারেস্ট রেট। আমরা যখন বিভিন্ন প্রজেক্ট 3-4 বছর আগে নিয়েছি তখন তো 8 থেকে 9%-এর মধ্যে আমরা নিয়েছি। এখন তো 12, 13, 14, কোনো যে 15, কোনো ব্যাংক যারা বলে যে তাদের কস্ট অফ ফান্ড বেশি। তো এই হিউজ যে ইনক্রিজ ইন ডেট সার্ভিসিং কস্ট, এটা তো বিয়ার করা খুব কঠিন হয়ে গেছে। তারপরে আবার গত সরকার, পলিটিক্যাল সরকারের লাস্টের দিকে যেটা করেছে যে হয়তো বা IMF-এর প্রেসক্রিপশন অনুযায়ী আপনার ক্লাসিফিকেশন রুলটা চেঞ্জ করে দিয়েছে। যেটা 60 days ছিল সেটা 90 days নিয়ে এসছে। এতে হয়েছে কি, প্রচুর লোক কিন্তু ডেট সার্ভিসিং টাইমলি করতে পারছে না। আমি যদি একটা এক্সাম্পল হিসেবে বলি আপনাকে, যে টার্ম লোনটা, ওয়ার্কিং ক্যাপিটালটা বাদ দেন, টার্ম লোনটা আপনার ডিউ হয় কিন্তু আফটার এভরি কোয়ার্টার। আচ্ছা, কারণ এটা লং টার্ম তো 7-8 বছরে, এইটা ওইভাবেই ডিজাইন করা হয়। তো ইজ 90 days। আপনি যদি 91 days হলো ইজ ক্লাসিফাইড। আচ্ছা, কারণ এখানে কোনো ব্রিদিং স্পেস নেই। আমার তো একদিনের জন্য সে কী হচ্ছে, হোয়েন ক্লাসিফাইড এভরিথিং ইজ স্টপড। মানে ব্যাংক আর কোনো ফাইন্যান্স করে না, আর কোনো ফাইন্যান্স না, এলসি করে না, কোনো কিছু করে না। তো এইটা থেকে উত্তরণ ঘটতে প্রচুর সময় লাগে। এই পিরিয়ডে তো ব্যবসা ভার্চুয়ালি বন্ধ হয়ে যায় যদি আমার ইনভেন্টরিতে প্রচুর মাল না থাকে, র মেটেরিয়াল না থাকে। তো এই সংকটটা তীব্র হয়েছে, যার জন্যে অ্যাজ এ হোল ব্যবসা কিন্তু স্লথ হয়ে গেছে। আপনি দেখবেন যে কোনো ব্যবসায়ী যে, মানে অধিকাংশ ব্যবসায়ী যে ভালো নেই, এর প্রতিফলন দেখা যাচ্ছে ব্যাংকের NPL বাড়ছে। আমরা তো মাঠে রয়েছি, প্রচুর ইন্ডাস্ট্রি কিন্তু প্রতিনিয়ত বন্ধ হচ্ছে। কনস্ট্রাকশনের বড় বড় ফার্মগুলি ডেট সার্ভিসিং করতে পারছে না, কেন ব্যাংকও তো স্কুইজড হয়ে গেছে। এখানে যে জিনিসটা অ্যাডভার্সলি এফেক্ট করছে, ব্যাংকের মাইন্ডসেটটা চেঞ্জ হয়ে গেছে। আমি যদি একটা ব্যাংকের ওনারশিপে আছি, কিন্তু দ্যাট ইজ নট আওয়ার মেইন বিজনেস। আমি তো ইন্ডাস্ট্রি, তারপর কনস্ট্রাকশন থেকে আরম্ভ করে আই এম এ বরোয়ার অলসো ইন দ্য মার্কেট। রাইট। তো আই অলসো ফিল দ্য পেইন। তো সেখানে যে জিনিসটা হয়েছে, ব্যাংক কিন্তু কোয়াইটলি প্রাইভেট সেক্টর বা ফাইন্যান্সিং থেকে বেরিয়ে আসতে চেষ্টা করছে। তার প্রতিফলন এই বছর খুব প্রকটভাবে দেখা গেছে। সেটা হচ্ছিল যে, খুব পরিষ্কারভাবে দেখা গেছে, সেটা হচ্ছিল যে মোস্ট অফ যারা ভালো প্রফিট করেছে, মোস্ট অফ দেম ডিপেন্ডেন্ট অন ট্রেজারি বিল এবং গভর্নমেন্ট সিকিউরিটিজ। কোনো ব্যাংক ইভেন 72% পর্যন্ত তার প্রফিটের বিল বন্ড থেকে এসেছে। এটা তো খুব আনইভেন একটা কম্পিটিশন। এটা তো সাস্টেইনেবল না, এই রেট তো হয়তো সামনে থাকবে না। আপনি পাকিস্তানে 30% যখন হয়েছিল, তখনই তো IMF এর দ্বারস্থ হয়েছে, তাকে বেল আউটের চেষ্টা করে। আমাদের 72%, 60%, 65% ইজ অ্যাবনর্মাল। তার মানে কি, ফোকাসটা কি? আমি এটা ইজি ফিক্স করতেছি, আমি এটা লো হ্যাঙ্গিং ফ্রুট খাচ্ছি, সেটা কারণ এটা আমি রিস্ক কম, হয়তো ইন্টারেস্টে একটু ওঠানামা করে, বাট দের ইজ নো রিস্ক এলিমেন্ট। বিজনেসে ব্যবসা যদি ফাইন্যান্স করে, তার তো একটা রিস্ক এলিমেন্ট আছে, এটা অস্বীকার করার নেই। তো সেই জন্য তারা ইজি আর্নিংয়ে চলে গেছে, যার জন্যে প্রাইভেট সেক্টর লেন্ডিংটা মানে ডিস্টার্ব হচ্ছে। এবং তার সাথে তো এই যে কন্ট্রাকশনারি মনিটারি পলিসিটা ইম্প্যাক্ট করছে, ইন্টারেস্ট রেটটা বাড়িয়ে। ইন্টারেস্ট রেটটা কেন বাড়বে? আমি যুক্তি ছিল যে ইনফ্লেশন বেড়ে যাচ্ছে, মানি সাপ্লাইটা কমিয়ে আনার জন্য একটা টুল, ওয়ান অফ দ্য টুলস হচ্ছে ইন্টারেস্ট রেট বাড়ানো। রাইট। সরকার মানে ইন্টারিয়াম গভর্নমেন্টের সময় নীতি সুদ আপনার 10% নিয়ে গেল, পাশাপাশি তো ট্রেজারি ব্যান্ডের যে ইনফ্লাক্সটা রয়েছে, এতে ব্যাঙ্কগুলি ইন্টারেস্ট রেটগুলি বাড়িয়ে ফেললো। তো আমার কথা হচ্ছিল যে তাতে লাভটা কী হলো? ইনফ্লেশন কি কন্ট্রোল হয়েছে? অ্যাজ অন টুডে, আজকে যদি আপনি CPI দেখেন 9%। হ্যাঁ, এই গত মাসে এটা বেড়েছে, কিন্তু আপনার কমছে না। তো এটা তো দের আর আদার এলিমেন্টস। কারণ এক নম্বর হচ্ছিল যে আমরা একটা ইম্পোর্ট বেসড কান্ট্রি, কারণ আমার ইম্পোর্ট এক্সপোর্ট থেকে অনেক বেশি। তো আমি তো প্রতিনিয়ত ইম্পোর্ট করছি, ইনফ্লেশনও।
কারণ হচ্ছে আমরা যখন ওখানে দাম বাড়ে, জাহাজের ভাড়া বাড়ে, এই যে তেলের জন্য জাহাজের দাম, আমি প্রতিনিয়ত কিন্তু আমি মানে গুডসের সাথে ইনফ্লেশনটা ইম্পোর্ট করছি। রাইট। There are other things, cost of doing the business and other things, utility availability, সব মিলে সব যদি ইনশিওর না করা যায়, শুধু ইন্টারেস্ট রেট দিয়ে তো আপনার ইনফ্লেশন কন্ট্রোল করা যায় না, এটা অতি সত্য। যদিও আমাদের সাথে দ্বিমত অনেক সময় ইকোনমিস্টরা করেন, কিন্তু আমরা জানি as because we are in the field, we know where shoe pinches. তো সেই জিনিসটা তো থিওরিটিশিয়ানরা বোঝে না। কয়টা জিনিস ইমিডিয়েটলি অ্যাড্রেস করতে হবে। একটা হচ্ছে যে এই ইন্টারেস্ট রেটটাকে যৌক্তিক পর্যায়ে আনতে হবে। 2 নম্বর যৌক্তিক পর্যায়টা আপনারা কত মনে করেন? নট ওভার সিঙ্গেল ডিজিট, মানে ডবল ডিজিটের শুরু পর্যন্ত 10 যদি, আমি মনে করি 10 ইজ রিজনেবল। ওকে, মানে আমার বাংলাদেশি কনটেক্সটে, রাইট। যদিও বিদেশে অনেক জায়গায় অনেক কম আছে, তবে 10 হলে আমরা মনে হয় সহনশীল একটা পর্যায়ে যেতে পারবো আর কি। সুদের হার ছাড়া গভর্নরকে আর কি বলেছেন? আর বলেছে যে ক্লাসিফিকেশনটা রিভিজিট করা, আচ্ছা, রুলটা। আরেকটা বলছে যে নীতি সহায়তা একটা দিয়েছে সরকারের সেদিনকে, যে আপনার ইন্ডাস্ট্রিকে 20,000 কোটি টাকা, 40,000 কোটি টাকা একটা ফান্ড করছে আপনার ওয়ার্কিং ক্যাপিটালে দিবে, এবং কিছু বেশ রিশিডিউল। তো আমি বললাম যে রিশিডিউল শুধু রিশিডিউল করলে কোনো লাভ হবে না। আমি বললাম যে আমাকে যদি আজকে আপনি একটা প্রজেক্ট, আমার কোম্পানি একটা ডিফল্ট করে গেছে, আমি আপনার কাছে আসলাম, আপনি করে দিলেন, রিশিডিউল করে দিলেন, কিন্তু আমাকে চালাতে হবে তো, আমার সেজন্য সেই টাকাটাও তো আমার কাছে নাই। যদি থাকতো তাহলে আমি ডিফল্ট হতাম না। তো আমাকে আবার রিফাইন্যান্সিংও করতে হবে অবশ্যই, নাহলে এটা সাস্টেনেবল হবে না। আপনাকে ওই ঘুরে আবার ওই লোকই কিছুদিন পরে আসবে আপনার জন্য, আবার হয় সে টাকা পাবে, আসবে। তো আমার মনে হয় উনি, গভর্নর কি আপনাদের কোনো না, গভর্নর আমার মনে হলো হি কুড টেক মাই পয়েন্ট। আচ্ছা, এখন করবেন কি করবেন না, দ্যাট ইজ রাইট। আর একটা হচ্ছিল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ফর্ম করে উইকার কোম্পানিগুলির থেকে বন্ধ যাতে অ্যাসেট নিয়ে, এটার খুব বড় সাকসেস স্টোরি রয়েছে কোরিয়া এবং মালয়েশিয়াতে, রাইট। তো এদের তো তখন উনি বললেন যে, ডেপুটি গভর্নর সাহেব ছিলেন, তো অ্যাসেট তো পাওয়া যায় না। আমাকে যাদের অ্যাসেট পাওয়া যায় না তাদের আপনি না আনলেন, কিন্তু যাদের অ্যাসেটস আছে এবং তারা সিক হয়ে গেছে, ডিফল্ট হয়ে গেছে, চালাতে পারছে না, তাদের নিয়ে আসেন, রাইট। এবং কোরিয়ান ছিল 98% সাকসেস রেট উইদিন ইয়ার সো, শর্ট টার্মে। তো সেরকম উনি তখন বলে যে হ্যাঁ, আমরা কোরিয়ান ওদের সাথে বসেছি, উই আর ট্রাইং টু ওয়ার্ক ইট আউট। তো আমি এটা করেন এই জিনিস। আর ট্রেজারি বিলের ব্যাপারে উনি কিছু বলেননি, কিন্তু আমি যতটুকু জানি বা বুঝতে পারছি, এটার উপরে বোধহয় সেন্ট্রাল ব্যাংক কিছু কাজ করবে, রাইট। না, এটা তো পলিসি রেটটা কমালেই ওই রেটগুলো কমে যাবে। তো অনেক জায়গায় অনেক দেশে ক্যাপিং করা আছে। আচ্ছা, ক্যাপিং না করলে কি বিজনেস সাফার করে। এটা যদি একটা ক্যাপিং করে যায় যে তুমি ট্রেজারি থেকে এই প্রফিট এখানে আনতে পারবো, বাকি টাকা মানে আনতে পারো, একটা যদি ক্যাপিং করে যায়, তাহলে বিজনেস ওই ক্রেডিটটা পেতে পারবে, রাইট। আপনি যে বলছেন যে এত চ্যালেঞ্জেস, আপনার গ্যাস নেই, আপনার হচ্ছে ট্যারিফ বেড়েছে অনেক, আপনার ব্যাংকের সুদের হার অনেক বেশি, তারপরে হচ্ছে ডিমান্ডও অনেক ডাউন, চাহিদা ওইভাবে না, যেহেতু ইনফ্লেশন হাই, গত 4 বছর ধরেই ইনফ্লেশন হাই, রাইট, পারচেজিং পাওয়ার কমেছে। তো এর মধ্যে আসলে তাহলে ব্যবসা বাণিজ্য আপনারা কিভাবে চালাচ্ছেন? আমরা কিভাবে চালাচ্ছি আল্লাহ ছাড়া কেউ বলতে পারেন না। আচ্ছা, কারণ এভরিডে আমার হেডেক যে আমার ক্যাশ ফ্লোতে কী হবে, আমি মাস শেষ করলে বেতন দিতে পারবো কিনা, আমি কোয়ার্টারলি আমি ডেট সার্ভিসিং করতে পারবো কিনা। ইটস এ টোটাল হেডেক। আমার বিজনেস লাইফে এইরকম একটা কঠিন অবস্থার মধ্যে আমি পড়িনি, এবং সো ইজ আদার্স। তো এইখানে এবং জব কাট হচ্ছে কি সেক্ষেত্রে? হ্যাঁ, জব কাট, কারণ জব যদি মানে বেতন যদি না দিতে পারে তখন তো কিছু করার নেই, তখন তো। আর প্রোডাকশন যদি কমে যায়, কর্মকাণ্ড যদি কমে যায়, তখন তো ওভারহেড এত বাড়াতে পারবে না। তো সেই জন্য অর্থমন্ত্রী মহোদয় তো বলছেন যে এই রিসেশনটা আরও 2 বছর চলবে। সেটা আমি চিন্তা করছি 2 বছর পরে টিকে থাকবো কেমন করে।
আরেকটা সংখ্যা যেটা আমাদের মধ্যে আসবে সেটা হচ্ছিল যে বাজেট। আচ্ছা, বাজেটটা সঙ্গত কারণেই এর আকার বাড়বে, এই ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই। জি, এটা 8 লক্ষ কোটি হোক 9 লক্ষ কোটি, কিন্তু রেভিনিউ আর্নিংটার কি অবস্থা? এই বছর এই ফিসকালে রয়েছে 6,65,000 কোটি টাকা এনবিআর রেভিনিউ কালেকশন। এই যে মানে নেক্সট ইয়ারের এই জন্য। ফিসকাল মানে না, এই ফিসকাল জুন পর্যন্ত, এই ফিসকাল ইয়ার। তো সেটা তো অ্যাচিভ হবে না, No. ইট উইল বি শর্ট। আর যখন বাজেটের আকার বাড়বে, ওই টার্গেট আরও বাড়বে, জি, তখন আমরা শঙ্কিত হয়ে যাই। কারণ হচ্ছে যে হু পেজ দ্য ট্যাক্স, কতজন? ভিএটিতে আপনার 9 লক্ষ, যার মধ্যে আমরা আছি। আর ইনকাম ট্যাক্সে এত বড় একটা দেশে পার ক্যাপিটাল ইনকাম আপনার $27 উপরে, সেইখানে 1 কোটি হচ্ছিল নিবন্ধিত, ঠিক আছে, ট্যাক্স দেয় 40-42 বা রাইট, 40-42 লাখ। এই ট্যাক্স জিডিপি রেশিও তো উন্নতি হবে না যতক্ষণ পর্যন্ত ট্যাক্সের নেটটা আমরা না বাড়াতে পারি। এখন আমাদের যখন এই অ্যালোকেশন ইয়েটা বেড়ে যায়, এনবিআর টার্গেটটা, তখন আমরা শঙ্কিত হই যে নতুনভাবে আমার উপরে কি বোঝা আসবে। হ্যাঁ, যে দেয় তার উপরেই তো তারা হ্যাঁ, আসলে মানে প্রেশার দিয়ে আরো বেশি আদায় এই করে। জায়গাটাতে যে উত্তরণ না ঘটানো যায়, ইট উইল বি ভেরি ডিফিকাল্ট। তার কস্ট অফ ডুইং দ্য বিজনেস প্রতিনিয়ত বাড়ছে, সেই জায়গাটা অ্যাড্রেস করতে হবে। যদিও অর্থমন্ত্রী আমাদের সাথে কনসালটেন্ট কমিটির মিটিংয়ে বলেছে আমরা ট্যাক্স কমাতে পারবো কিনা জানি না, বাট কস্ট অফ ডুইং দ্য বিজনেস আমরা কমিয়ে আনবো, এই প্রতিশ্রুতি আপনাদের দিচ্ছে। উইল হ্যাভ টু সি যে উনি কী কার্যক্রম। রাইট। নাসির ভাই, আপনার কনস্ট্রাকশনে মীর আক্তার লিমিটেডের একটা বড় এক্সপোজার আছে, জানি বড় কনস্ট্রাকশন ফার্ম আপনারা। তো কনস্ট্রাকশন সেক্টরের অবস্থা যেটা আমরা জানি যে লাস্ট 2 ইয়ার্সে আসলে অনেক কিছুই তো ইন্টারিমের সময় আসলে থেমেছিল। তো এই সেক্টরটার এখন কি অবস্থা? এগুলো কি রিভাইভ করছে নাকি আসলে? এটা খুব ডিফিকাল্ট হচ্ছে। অনেক কোম্পানি যাদের ডেট রয়েছে তারা কিন্তু, মানে মোস্ট অফ দ্য কোম্পানি হ্যাজ ডেট, যে ডেট সার্ভিসিং করতে পারছে না হাই রেটে, যার জন্য এই মানে মোস্ট অফ দ্য কোম্পানিজ ক্যাশ ফ্লোতে সাফার করছে, দে আর লিম্পিং। এইটা কিন্তু তাদের গ্রোথটাকে আটকে দিচ্ছে। এবং আমি মনে করি যে অনেক কোম্পানি উইল বি রান আউট অফ বিজনেস এই কনস্ট্রাকশন সবচেয়ে খারাপ অবস্থার মধ্যে আছে। কারণ কনস্ট্রাকশন খারাপ হওয়ার পিছনে হচ্ছিল যে দ্রব্যমূল্য বেড়েছে, মানে মেটেরিয়াল কস্ট বেড়েছে, সেইটার গভর্নমেন্ট অফ বাংলাদেশ ফান্ড, যার ফান্ড আছে, সেখানে কোনো অ্যাডজাস্টমেন্ট ক্লজ নাই। তো সেটা বিয়ার করতে যারা আছে, এবং ফরেন ফান্ডের মধ্যে আগে একটা আনলিমিটেড ইয়ে ছিল যে প্রাইস অ্যাডজাস্টমেন্টের, এখন এটা ক্যাপিং করে দিচ্ছে 30%-এ। 30%-এ এটা কুলায় না আর কি। এটা তো এটা কি 30% ক্যাপিটাল প্রাইস অ্যাডজাস্টমেন্ট বাড়লে, আচ্ছা বাড়লে তো বাড়লে বা কমলে আর কি। তো আগে যতটা বাড়তো ততটাই আপনার কম্পেনসেটেড হতো, কিন্তু এখন নতুন যে কাজগুলি চলছে এডিবি, এইগুলি হচ্ছিল আপনার 30% ক্যাপ করে দিচ্ছে। দ্যাট ইজ নট সাফিসিয়েন্ট। সেই জন্য কনস্ট্রাকশন কোম্পানিগুলি তো আমি মনে করি যে অ্যামং অল দ্য সেক্টরস তাদের সবচেয়ে বেশি কষ্টের সময় যাচ্ছে। আচ্ছা, আপনার এই যে যেটা বলছিলাম যে অনেক কনস্ট্রাকশন, যেমন যদি বলি যে আসলে আগের সরকার তারা অনেক মেগা প্রজেক্টস নিয়েছিল, তো সেগুলোর সাথে হয়তো আপনাদের ফার্ম বা আরও কনস্ট্রাকশন ফার্ম সেগুলোর কাজ করেছে। তো সেগুলোর আসলে কি থেমে আছে এখন কি নাকি? না, যেগুলি রানিং ছিল আমাদের কোনোটাই থামেনি। আপনার কি ঢাকা সিলেট হাইওয়েতে আপনাদের দিয়েছিল? এটা সেটা চলছে সবই আমাদের, সিরাজগঞ্জ, সাসেক্স বলে অন্য আমাদের আলহামদুলিল্লাহ কোনোটাই থেমে যায়নি। আমি জানি না অন্যদের কি অবস্থা, কিন্তু আমাদেরটা হয়তো একটু স্লো হয়েছে প্রসিডিওর ইয়েতে। কারণ ইন্টারিয়াম গভর্নমেন্টের সময় যেটা অসুবিধা ছিল, ওনারা কোনো রিস্ক নিতে চাইতেন না। তারা হচ্ছিল যদি ভেরিয়েশন হয় ওটা হাতি দিতেছিল। সেইটার জন্য আমরা অনেক মানে ঢাকা আলেঙ্গার থেকে রংপুর পর্যন্ত যে সাসেক্স প্রজেক্ট সব করে কিন্তু স্টাক আপ হয়েছে। এই ভেরিয়েশনগুলি কত সরকার অ্যাপ্রুভ করে যায়নি। আচ্ছা, সেখানে তো সবাই আটকে আছে, তাদের টাকা আটকে আছে, কাজে আটকে আছে। এই জায়গাটা গত সরকারের অনমনীয়তার জন্য কিন্তু সাফার করেছে। এটা কি ইন্টারিম সরকার বলছেন নাকি তার আগে? গভর্নমেন্ট
ইন্ডিয়ান গভর্নমেন্টের ধারণা ছিল সব কিছুর মধ্যে ভূত আছে। আচ্ছা, তো সব কিছুর মধ্যে ভূত যে থাকে না, এটা জেনারেলাইজ করার কোনো অবকাশ নেই। দিস আর অল এডিবি ফান্ডেড। তো এখানে তো এডিবি সুপারভিশন রয়েছে, সার্ভেলেন্স রয়েছে। কনসালটেন্ট ইজ অ্যাপয়েন্টেড বাই ইন্টারন্যাশনাল কন্ট্রাক্ট কনসালটেন্ট অ্যাপয়েন্টেড বাই এডিবি। তো এইসব, কিন্তু ওনার একটা জেনারেল ধারণা নিয়েছিলেন যে এর মধ্যে বোধহয় সবই একটা ঘাপলা আছে, সেই জন্য এটা হাত দিতে চাননি। আমার তখনকার পরিকল্পনা মন্ত্রীর সাথে আমার কথা হয়েছে, উনি ভীত যে আমি এগুলি ঠিক না এই করতে দেখিয়ে দেয়, এ করতে করতে তো ট্রেনিও চলে গেছে আর কি। রাইট। আপনার আমার গত এই গভর্নমেন্ট আসার পরে গত মাসে একটা ভেরিয়েশন একটা প্রজেক্টে হয়েছে, যেটা আজকে থেকে 2 বছর আগে হওয়ার উচিত ছিল। আচ্ছা আচ্ছা, বুঝলেন? তো এইখানে তো আমরা সাফার করেছি। আপনারা কি বিল পাচ্ছেন এই যে গভর্নমেন্ট থেকে? না, যে আমরা যে কটা প্রজেক্ট এখন পর্যন্ত করছি আলহামদুলিল্লাহ এখানে ইন্টারিমের সময় কি কোনো বিল পেয়েছেন? ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশন। আচ্ছা, আমরা একটু চুজি, তো আমরা তো মোস্টলি ফরেন এইডেড প্রজেক্টগুলি আচ্ছা করতে আচ্ছা, চাই। জিওবির আমরা যে কটা প্রজেক্ট করেছি সেখানে ফান্ড পেয়েছি। আমরা একটু সিলেক্টিভ, তো আমরা জি, দেখে কোন জায়গায় সেই জন্যে আমরা আমাদের, কিন্তু আমাদের ওভারঅল ক্যাশ ফ্লোর ওটা ইম্প্যাক্ট করেছে। আপনার ইন্টারেস্ট রেট বাড়ার পরে ক্লাসিফিকেশন এটার ইম্প্যাক্টও পড়েছে আমাদের। ওভার ডিউ অ্যান্ড আদার থিং, ওভার ডিউ হলে আমাকে 2% পেনা ইন্টারেস্ট দিতে হয়। তো এইগুলিকে আমাদের দারুণভাবে ইম্প্যাক্ট করেছে। তারপরে র মেটেরিয়ালের দাম, মানে রড সিমেন্ট থেকে আরম্ভ করে, আর কারেন্সি ডিভ্যালুয়েশন ব্যাডলি অ্যাফেক্টেড 43%। তাতে হয়েছে কি, আমাদের যাদের ইউপাস এলসি ছিল, আমরা একটা এলসি বুক করেছিলাম ধরুন 84-85 টাকায়, কিন্তু যখন পেমেন্ট শিডিউল ডিউ হলো তখন আমাদের কিন্তু 120 টাকা, 21 টাকা, 22 টাকায় পে করতে। এই হিউজ লসটা কিন্তু আমাদের একটা ব্যাডলি ইম্প্যাক্ট এই করছে। যে এক্সচেঞ্জ রেট লসের কারণে অনেক কোম্পানি কিন্তু যারা আসলে খুব বেশি বড় না, মিড সাইজড বা স্মলরা তো মানে খুবই ধরা, তো এরকম অনেক কোম্পানি এই রিজনেও আসলে রুগ্ন হয়েছে। হ্যাঁ, রুগ্ন হয়েছে। আমরাই তো সাফার করি। আই ডোন্ট ওয়ান্ট টু মেনশন দ্য অ্যামাউন্ট, আই লস্ট লট অফ মানি আউট অফ ইট। রাইট। তো নাসির ভাই, এই যে ব্যাংকের কথা আপনি কিছু বলেছেন, বাট আপনি যেমন একটা ব্যাংকের আপনারা স্পন্সর বোর্ডে আছেন, তো ব্যাংকিং সেক্টরের এই যে বলবো যে ব্যাংকিং সেক্টরের ওভার দ্য ইয়ার্স বাংলাদেশে এত খারাপ অবস্থা হলো কেন? বা মানুষের একটা পারসেপশন আছে যে ব্যবসায়ীরা টাকা নিয়ে টাকা ফেরত দেয় না, তারা বিদেশে পাচার করে। সো এই ব্যাংকিং সেক্টরের আসলে এই পরিস্থিতিটা কেন হলো আপনার কাছে কি মনে হয়? আপনি একজন বোথ ক্লায়েন্ট, একজন বড়োয়ার এবং একজন আপনি স্পন্সর হিসেবে। আপনার মধ্যের প্রশ্নটার উত্তরটাকে দিয়ে নিই, জি, যে আমরা তো একটা বিচ্ছিন্ন দ্বীপের মানুষ না, আমরা বাংলাদেশে থাকি। ওকে, আপনি বাংলাদেশের সোসাইটির একটা পার্ট। রাইট। তো সোসাইটির সব জায়গায় যেরকম দুর্নীতি আছে, অনিয়ম আছে, মূল্যবোধের অভাব আছে, ব্যবসায়ীদের মধ্যেও আছে। ট্রু। আমাদের মধ্যে যদি বলেন যে ডিফল্ট কালচার আছে, উইলফুল ডিফল্টার আছে, মানি লন্ডারিংয়ের লোকজনও আছে যারা সাইফনিং করেছে, বিভিন্ন মানে মার্কেট কন্ট্রোল মেকানিজমের সাথে জড়িত আছে, এটা আমি অস্বীকার করি। বাট জেনারেলাইজ করার কোনো সুযোগ নেই। দে আর গুড বিজনেসম্যান, রাইট, এথিক্যাল বিজনেসম্যান, যারা সঠিকভাবে ব্যবসা করতে চায়। কিন্তু চ্যালেঞ্জটা হচ্ছিল যে সঠিকভাবে ব্যবসা করা খুবই দূর হয়ে গেছে। কারণ হচ্ছিল যে এনবিআর যে বিভিন্ন রকম, যেহেতু বাস্কেটটা ছোট, যেভাবে আমাদের হ্যারাসমেন্টের মধ্যে পড়তে হয়, পোর্টে একটা মালের ছাড়াতে গেলে যে কসরত করতে যে টাইমটা চলে যায়, এই টাইম যাওয়া মানে হচ্ছিল আমার ফ্রি টাইম 4 দিন 5-6 দিন, তারপরে তো আমার ড্যামারেজ ক্যালকুলেশন, রাইট, খরচ। তো এই যে হ্যাসেলগুলি, এইটাতে কিন্তু আমরা দারুণভাবে সাফার করছি। দের আর 2 সাইডস অফ দি কয়েন। একটা হচ্ছিল দেয়ার গ্রে এরিয়াস, যেটা আমি বললাম, কিন্তু এইখানে আপনার সাফার রয়েছে যারা কিন্তু সাফার করছে, যার জন্য ব্যাংকিং সেক্টরটা আপনার এবং আমরা জানি যে পতিত সরকারের সময় ব্যাংকিং সেক্টর কি হয়েছে, কিভাবে দখল হয়েছে। আপনি প্রথম আলোতে আজ কয়েকদিন ধরে আমরা জানি, আগে থেকে আমরা জানি, এখন প্রিন্ট মিডিয়াতে আসছে। তো এইটার জন্য তো কোনো ব্যবসায়ী দায়ী না, ইট ওয়াজ ডান বাই দ্য গভর্নমেন্ট। গভর্নমেন্টের ইচ্ছায়, তার সহযোগী, তার ইয়েতে হয়েছে।
তো সেখানে তো ব্যবসায়ী ইন জেনারেল কোনো তাদের মানে বাট অনেক ব্যাংকে তো আপনি ইনসাইডার লেন্ডিং হয়েছে। হ্যাঁ, সেটা হয়েছে। সেটাও তো আপনি হোয়াট ইজ দ্য রোল অফ সেন্ট্রাল ব্যাংক? সেন্ট্রাল ব্যাংক তো সুপারভাইজারি রেগুলেটরি রোল। রেগুলেটরি, ইফ দে উড প্লে দেয়ার প্রপার রোল তাহলে এটা হতো না তো। রাইট। আপনি হেড অফিসের স্যাংশনে নেই, ব্রাঞ্চের থেকে টাকা উঠে নিয়ে যাচ্ছে। এটা কি বাংলাদেশ ব্যাংক জানে না? জানতো না? জানা উচিত তাদের। না, জানতো, অবশ্যই জানতো। দে কেপ্ট ওয়ান আইজ ক্লোজড ডিউ টু অবভিয়াস রিজন। রাইট। তো হবে। রাইট। নাসির ভাই, আমরা আলোচনা শেষের দিকে। আপনার নতুন একটা সরকার আসছে বিএনপির নেতৃত্বে, মিস্টার তারেক রহমানের নেতৃত্বে। তো খুব বেশি না, এখনও ধরেন যে ফুললি 3 মাস হয়নি, একটু কম আছে। বাট এর মধ্যেও তো কিছু সিগন্যাল হয়তো আপনারা বুঝতে পারছেন, আপনারা যারা ব্যবসায়ী, অনেক টাকা হ্যান্ডেল করেন, লোনের প্রেশার থাকে, সব কিছু মিলে। সো আপনারা আসলে কি সিগন্যাল পাচ্ছেন? না, আমি দেখছি যে সরকারের সদিচ্ছা রয়েছে। তারা যেটা ইন্টারিমের সময় তো একদম একটা ধরেন যে তখন তো মানে প্রাইভেট সেক্টর ব্যবসায়ীদের সাথে তো না কোনো ছিল না, বরং মানে তখনকার টপ থেকে বলা হয়েছে যে আমি শ্রমিকদের লোক, অ্যাজ ইফ আমরা তার লোক নয়। এবং বিজিএমই এত একটা কন্ট্রিবিউটরি অর্গানাইজেশন, $42 বিলিয়ন গার্মেন্টস সেক্টরে নতুন কমিটি হওয়ার পরে তারা, আমরা শুনেছি যে তারা টাইম চেয়েছে, পায়নি অ্যাপয়েন্টমেন্ট, একাধিকবার কোনো ইন্টারাকশন ছিল না। মানে অ্যাজ ইফ বিজনেসম্যান আর অল থিপস, তাদের সাথে বসে। তো সেই মাইন্ডসেটটা এখন নাই। গভর্নমেন্ট প্র্যাগমেটিক। আমি দেখছি যে ইতিমধ্যে সোশ্যাল সেফটি যেগুলি করছেন সে তো পলিটিক্যাল এজেন্ডার পার্ট, যে ফ্যামিলি কার্ড বলেন, কৃষক কার্ড বলেন, যেগুলো এর বাইরে যেটা হয়েছে বিজনেসে কিন্তু ওরা হেল্প এগিয়ে আসছে। একটা ছিল বাংলাদেশ ব্যাংক কয়েকটা নীতি সহায়তা ইয়ে করেছেন শিখ ইন্ডাস্ট্রিকে নিয়ে, এবং বন্ধ ইন্ডাস্ট্রিগুলি চালু করার একটা ব্যবস্থা করেছে, রাইট, যেখানে কর্মসংস্থান। এবং আমরা সম্প্রতি আপনার প্রাইম মিনিস্টার বিজেএমএ বিকেএম এর লিডারদের সাথে মিটিং করেছেন, এবং ওনাদের বলছে যে আপনাদের প্রস্তাবগুলো আমরা লিখে দেন, এবং এর পেছনে ইভেন উনি বলেছেন যে যারা আসলে স্ট্রাগল করছে, মানে যেগুলো শিখ বন্ধ সেগুলোর তো সাপোর্ট দিবেন। বাট অনেকেই যে আপনার আলোচনা এসেছে যে আসলে কোনোভাবে তো বেঁচে আছে, মানে মরে যাওয়ার থেকে কোনোভাবে টিকে থাকা, এই পর্যন্ত পানি, রাইট, তো তাদেরও নাকি সাপোর্টটা দিবে। দ্যাট ইজ অলসো এ গুড সিগন্যাল, দ্যাট ইজ এ ভেরি পজিটিভ স্টেট। তারপরে আপনার তেলের ক্রাইসিসটা কিন্তু সুন্দরভাবে হ্যান্ডেল করেছে, ইনস্পাইট অফ দ্য ফ্যাক্ট যে 2 থেকে 3 বিলিয়ন ভর্তুকির ব্যাপারটা হিসেবে, কিন্তু জনগণের কথা চিন্তা করে, ইকোনমির কথা চিন্তা করে কিন্তু করেছে। তো এগুলি তো পজিটিভ সাইড। তারপরে আপনার গ্যাসের যে সংকটের জন্যে এই গত 16-17 বছর তো কোনো গ্যাস রিডিং করা হয়নি। কারণ আমার ডেফিনেটলি বাংলাদেশের ইনল্যান্ডের মধ্যে কিছু জায়গা আছে যেখানে গ্যাস উত্তোলন করা যাবে বলে পাপেক্সকে একদম ডিফান্ড করে রাখা হয়েছিল। তো সেই পাপেক্সকে শক্তিশালী করতে হবে, যেটা অলরেডি একটা ড্রিলিং কিন্তু শুরু হয়েছে। আর আজকে আমি পত্রিকায় দেখলাম যে আমাদের যে সমুদ্রের মধ্যে অফশোরে যে 14টা ব্লক রয়েছে, সেটা তো কোনো কিছু করা হয়নি। রাইট, সমুদ্র বিজয়ের উৎসব আমরা পালন করছি, কিন্তু কাজে লাগানোর কোনো উদ্যোগ ছিল না। কালকেই দেখলাম না আজকেই যেন পত্রিকায় যে এই প্রোডাকশন শেয়ারিং এর উপরে তারা বিড করছে, ইনভাইট করছে। তো এই দিস আর অল পজিটিভ সাইড। রাইট, সিএসটিতেও করবে এক্সপ্লোর, এটাও আমরা শুনেছি। তো এগুলি তো আমি মনে করি যে, কারণ সরকার তো একটা কঠিন সময়ের মধ্যে পড়ে গেছে আসার সাথে সাথে। প্রথমত তাদের একটা রোজার ঈদ পড়েছে উইদিন দ্যাট মান্থ ইটসেলফ। তো সেখানে দ্রব্যমূল্য কন্ট্রোল করা বিভিন্ন চ্যালেঞ্জ তাদের ফেস করতে। তারপরে তো মিডল ইস্ট ওয়ার এসে যে সারা পৃথিবীর জ্বালানির যে টালমাটাল অবস্থা, সেটা ইম্প্যাক্ট তো অবভিয়াসলি বাংলাদেশে এসে পড়েছে। তো কঠিন সমস্যার মধ্যেও আমরা দেখছি যে সদিচ্ছা রয়েছে। সামনে বাজেট আছে, আপনি ব্যবসায়ী শ্রেণীর লিডার হিসেবে আপনি ধরেন যে যদি বলি যে আপনি 3টা পরামর্শ ফাইন্যান্স মিনিস্টারকে দিতে চান, কি দিবেন 3টা পরামর্শ? প্রথম প্রশ্ন হচ্ছে ট্যাক্সের নেট বাড়াতে হবে। নেট বাড়াতে হবে, নট রেট।
না রেট না, নেট নেট জি। জালটা রাইট, প্রশস্ত এক নম্বর। দুই নম্বর হচ্ছিল যে ভিএটি নিয়ে যে অ্যানোমালিগুলো চলছে, যে ভিএটি কিন্তু মানে এই বিএনপি গভর্নমেন্টের সাইফুর রহমান সাহেব যে 96-এর যে পিরিয়ড ছিল সেখানে হ্যাঁ ইন্ট্রোডিউস তখন তো অনেক সমালোচনা হয়েছে, জি যে বিজনেস কমিউনিটিতে হয়েছে যে এটা সুইসাইডাল হচ্ছে কিনা, কিন্তু আলটিমেটলি ইট হ্যাজ বিকাম দ্য মেইন স্ট্রিম অফ দি মেইন সোর্স অফ ট্যাক্স অ্যাকাউন্ট। তো এইটা যে ইয়েতে করা হয়েছিল সেইটাকে ডিস্টর্ট করে 2012 সালে আপনার একটা করা, যেটা ইমপ্লিমেন্ট করা হয়েছে পরে, এরপর থেকে বিভিন্ন সময় এসআরও দিয়ে বিভিন্ন ডিস্টর্ট করা হয়েছে। এখন শুনছি যে পত্রিকায় যেটা দেখছি, ইভেন এনবিআর চেয়ারম্যানের সাথে আমাদের যে মিটিং আছে, ফ্ল্যাট 15% করে ভিএটি ইম্পোজ মানে করা। ইউনিফাইড। হ্যাঁ, এটা তো হতে পারে না, কারণ ভ্যাটটা কি ভ্যালু এডিশনটা, রাইট তো আপনার ভ্যালুয়েশন ডিটারমিন করে তারপরে তো ট্যাক্স দেবেন। রাইট। তো আমার তো এক এক জায়গায় ভ্যালুয়েশন কোনো জায়গায় 3%, কোনো 10%, কোনো 30%। হ্যাঁ। তো এইটা তো ডিস্টরশন অফ দ্য পলিসি, দ্যাট হ্যাজ টু বি স্টপড। আর হচ্ছিল যে এই যে ব্যাংকিং সেক্টরের যে কার্যক্রমগুলি, এইটাকে মানে ত্বরান্বিত করা, যাতে ব্যবসায়ীরা বেঁচে থাকতে পারে। আমরা হচ্ছিল উই ওয়ান্ট টু সার্ভাইভ নাও। আমরা চিন্তা করছি না যে আমরা এখন এক্সপ্যান্ড করবো। আমরা যদি সার্ভাইভ করি, ইকোনমি সার্ভাইভ করবে, কর্মসংস্থান সৃষ্টি হবে বা সংরক্ষিত হবে, হয়তো বাড়তে নাও পারে কিন্তু সংরক্ষিত হবে। এই জায়গাটা কিন্তু অ্যাড্রেস করতে, এই তিনটা জায়গা আমার মানে কুইক ফিক্স হিসাবে যদি করা যায়, তাহলে আমি মনে করি যে সুফল আসবে। আপনি এফবিসিসির সাবেক প্রেসিডেন্ট। এফবিসিসি ধরেন যে গত 2 বছর নির্বাচিত কমিটি নাই, সো ইন্টারিম 1.5 বছরে এখানে একটা ইলেকশন করতে পারেন নাই, এখানে একজন অ্যাডমিনিস্ট্রেটর আছেন। তো এখানে এফবিসিসি যেহেতু দেশের টপ ট্রেড বডিজ, এটা ফেডারেশন, সব ছোট ছোট ট্রেড বডিজ, এটা হচ্ছে যে অ্যাপেক্স ট্রেড বডি। তো এখানে নেতৃত্ব না থাকাতে কি ব্যবসায়ীদের কোনো অসুবিধা হচ্ছে? অবশ্যই, কারণ হচ্ছে যে অ্যাপেক্স ট্রেড বডি, তার কোনো নেতৃত্ব নেই। অ্যাডমিনিস্ট্রেটর সাহেব আসেন সরকারের থেকে, উনি সরকারের কর্মচারী, উনি তো ব্যবসায়ী না। আর এখানে তার টাইম দেওয়ার তো অত সময় পান না উনি, যেহেতু মন্ত্রণালয়ের কাজে ব্যস্ত থাকেন। আর একটা ভাবমূর্তির সংকট হচ্ছে, ব্যবসায়ী রিপ্রেজেন্টেশন নাই, যার জন্যে ক্ষুদ্র ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, বড়রা হচ্ছে। কেননা আমার মানে বার্গেনিং এজেন্ট হিসাবে তো কাজ করার কোনো সুযোগ থাকছে না, কারণ এটা ডিফান্ড হয়েছে, এটা একদম মানে অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এই নির্বাচনটা অনেক আগে হওয়া উচিত ছিল। কিন্তু ইন্টারিমটা পারলো না কেন? এটা তো খুব কি কঠিন বিষয় ছিল। দুটো কারণ। একটা কারণ ছিল যে ইনসাইড থেকে এই বা একটা প্রেশার ছিল যে জাতীয় নির্বাচনের আগে না করার একটা প্রচেষ্টা ছিল। ওকে। কারণ আমার তো তখন বাণিজ্য উপদেষ্টার সাথে কথা হয়েছে, আমরা চেয়েছিলাম যে আগেই হোক, কেন আনরিপ্রেজেন্টেটিভ থাকা উচিত না। উনিও ছিলেন, কিন্তু যেরকম আমি বুঝলাম যে কোনো কোয়ার্টার থেকে জাতীয় নির্বাচনের আগে এটা না করার একটা চাপ ছিল, সেটার জন্য হয়। আরেকটা কি কারণ ছিল? আপনি দুইটা কারণের কথা। আর তো রিফর্মসগুলি করা সম্ভব। আচ্ছা আচ্ছা। দেয়ার লট অফ রিফর্মস ওয়ার রিকোয়ার্ড। যেটা করা হয়েছে মাঝখানে করা হয়েছে, দ্যাট ইজ নট অলসো কারণ ইট শুড বি এ প্রপার রিপ্রেজেন্টেটিভ বডি। তো এখানে আমাদের দোষ আছে, কেন ব্যবসায়ী প্রতিষ্ঠান যারা অ্যাসোসিয়েশন বা চেম্বার্স, এরা অনেকগুলি পকেট অর্গানাইজেশন করে প্রপার রিপ্রেজেন্টেশন হয়নি। তো সেখান থেকে বেরিয়ে আসার দরকার ছিল। তো রিফর্মস যেটা করেছে, দ্যাট ইজ ইন্ডিয়া রিকোয়ার্ড। এটাকে আরেকটু কাজ করতে হবে, করে এই রিফর্মসটা করে তড়িৎ ইলেকশন দিতে হবে আর কি। রাইট। মীর নাসির হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ টিবিএসে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, আমরা আলোচনা করলাম মীর নাসির হোসেন, এফবিসিসির সাবেক প্রেসিডেন্ট এবং বাংলাদেশের লিডিং ব্যবসায়ী। আমরা ওভারঅল ব্যবসা বাণিজ্য পরিস্থিতি নিয়ে আলোচনা করলাম, ব্যাংকিং সেক্টর নিয়ে আলোচনা করলাম, এবং এখানে অনেকগুলো পয়েন্ট উনি বলেছেন যে আসলে ব্যবসায়ীরা এখন কোনোভাবে আর কি সংগ্রাম করে তারা টিকে আছে। এখানে আমরা দেখছি যে নতুন বিনিয়োগ হচ্ছে না এবং আসলে নতুন চাকরিও হচ্ছে না, এবং ইন্টারেস্ট রেট অনেক হাই। তো এদের সারভাইভ করা অনেক ভেরি ডিফিকাল্ট হচ্ছে এই সমস্ত বিষয়। এবং আসলে সামনে বাজেট, উনি 3টা পরামর্শ দিয়েছেন। দর্শক, আমরা
আপনাদের সাথে শেয়ার করলাম। তো বিস্তারিত বিষয় শেয়ার করলাম। আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।